আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী নিসার আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমাদের আজকের ক্লাস হইতেছে ইকোনমিক্স, অর্থনীতি চ্যাপ্টার 8-এর অ্যানালাইজ অফ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটস, এই চ্যাপ্টারটা আলোচনা করে যাচ্ছি আমরা আজকে। তো আমাদের আজকের টপিক হচ্ছে বাজার। বাজার বলতে আমরা কি বুঝি? বাজার বলতে কোনো একটি স্থানকে বোঝায় যেখানে পণ্য বা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়, যেমন বাবুবাজার, চকবাজার, রায়সাহেব বাজার। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, অর্থাৎ অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না। অর্থনীতিতে বাজার বলতে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে পণ্য বা দ্রব্যর দাম নির্ধারণ করবে, যেমন পাটের বাজার, স্বর্ণের বাজার, শেয়ার বাজার ইত্যাদি। এগুলো হচ্ছে বাজার। তো বাজার বলতে আমরা আরও একটু ডিটেলস বলতে পারি। বাজার বলতে কোনো দ্রব্য বা স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করা হয়। অর্থাৎ এই সংজ্ঞাটা প্রদান করেছেন অর্থনৈতিক চ্যাপম্যান। উনি বলতেছে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, অর্থাৎ বাজার বলতে কোনো জায়গাকে বোঝায় না, এক বা একাধিক দ্রব্যকে বোঝায়। অর্থাৎ বাজার বলতে বোঝাইতেছে যেখানে এক বা একাধিক কী থাকবো, দ্রব্য থাকবো, এবং যেখানে ক্রেতা বিক্রেতা থাকবো, এবং কি যেখানে ক্রেতা বিক্রেতা থাকবো এবং প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট কম্পিটিশন করব, সেলার অ্যান্ড পারচেজার কম্পিটিশন করব, এবং কম্পিটিশন করার মাধ্যমে একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করবে, এমন পরিস্থিতিকে সেটাকে আমরা কি বলুন, বাজার বলুন। অর্থনীতিবিদ কুটন বলেন, বাজার শব্দের দ্বারা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় কোনো নির্দিষ্টকে বোঝায় না, বরং কোনো অঞ্চলের সমষ্টিকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতা অবাধ প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্য সামগ্রী সহজে এবং দ্রুততার সাথে সমান হবার প্রবণতা দেখায়। অর্থাৎ এই সংজ্ঞাগুলো আলোচনা কইরা আমরা বলতে পারি বাজার বলতে বোঝায় প্রথমত ক্রয় বিক্রয় এক বা একাধিক দ্রব্য থাকবো, অর্থাৎ বাজারের বৈশিষ্ট্য অথবা বাজারের উপাদান কি, যে সকল উপাদান থাকলে আমরা বলতে পারব এইটাই বাজার। এক নম্বর হইতেছে কি আপনার ক্রয় বিক্রয় বা একাধিক দ্রব্য থাকবো। দুই নম্বর হইল ক্রেতা থাকবো, একদল ক্রেতা থাকবো এবং একদল বিক্রেতা থাকবো, এবং দ্রব্যটি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে প্রত্যাগমন করব, এবং ক্রেতা এবং বিক্রেতা অবাধ, অর্থাৎ অবাধ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট দাম নির্ধারণ করব, এবং ক্রেতা ও বিক্রেতা কী করব, নির্দিষ্ট দাম নির্ধারণ করব প্রতিযোগিতার মাধ্যমে। তো এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা তাকে বলুন কি, এটাকে কি বলা হয়, অর্থনীতির ভাষায় বাজার। এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী কোশ্চেন, বাজারের শ্রেণীবিভাগ। বাজারের শ্রেণীবিভাগগুলো প্রথম আমি একটি রিপিট করতেছি। পরিধির ভিত্তিতে বাজার। পরিধির ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করা যায়, স্থানীয় বাজার এবং জাতীয় বাজার। স্থানীয় বাজার এবং জাতীয় বাজার। সময়ের ভিত্তিতে বাজারকে চার ভাগে ভাগ করা যায়। সময়ের উপর ভিত্তি করে বাজারকে চার ভাগে ভাগ করা যায়: অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার এবং অতি দীর্ঘকালীন বাজার। এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, দুই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার চার ভাগে ভাগ করা যায়: একচেটিয়া বাজার, প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার, ডিওপলি ও অলিগোপলি। ডিওপলি এবং অলিগোপলি। এখন আমরা প্রত্যেকটি বাজারেরই সংজ্ঞাগুলো বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি।
ফার্স্ট আমরা আলোচনা করব পরিধির ভিত্তিতে বাজারকে যে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্থানীয় বাজার আর একটা হলো কি জাতীয় বাজার। স্থানীয় বাজার বলতে আমরা কি বুঝি? যদি কোনো দ্রব্যর বাজার একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন তাকে আমরা বলবো স্থায়ী বাজার। যেমন শাকসবজি, দুধ, মাছ ইত্যাদি এইগুলা কি স্থানীয় বাজারের উদাহরণ। জাতীয় বাজার, 2 নম্বরটা হলো কি জাতীয় বাজার। পরিধির ভিত্তিতে আরেকটা ভাগ হইতেছে জাতীয় বাজার। জাতীয় বাজার হলো গিয়া যখন কোনো দ্রব্য একটি দেশে সারা দেশব্যাপী বিস্তৃত থাকবো, তখন তাকে আমরা কি বলুম? জাতীয় বাজার বলুম। তখন তার আমরা কি বলুম? জাতীয় বাজার বলুম। জাতীয় বাজারের পণ্য বিদেশে রপ্তানি হয় না। জাতীয় বাজারের পণ্য বিদেশে রপ্তানি হয় না। এবং পরিধির ভিত্তিতে বাজারকে আরেক ভাগে ভাগ করছে। 3 নম্বর হইল আন্তর্জাতিক বাজার। পরিধির ভিত্তিতে বাজারটি আরেকটা হলো গিয়ে আন্তর্জাতিক বাজার। যখন কোনো দ্রব্য দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, দেশের বাইরে বিস্তৃত থাকে, তাকে বলা হয় আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজারের প্রোডাক্টগুলো হইতেছে পাট, গম, দ্রব্য ইত্যাদি হইতেছে আন্তর্জাতিক বাজারের উপাদান। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি সময়ের উপর ভিত্তি করে বাজারের শ্রেণীবিভাগ। সময়ের উপর ভিত্তি করে বাজারের শ্রেণীবিভাগ। সময়ের উপর ভিত্তি করে বাজারের শ্রেণীবিভাগকে প্রথমেই হইল গিয়া অতি স্বল্পকালীন বাজার। প্রথমে কি? অতি স্বল্পকালীন বাজার। অর্থাৎ অধ্যাপক মার্শালের মতে যে বাজারের স্থায়িত্ব খুবই কম, তাকে অতি স্বল্পকালীন বাজার বলে। এ বাজারের স্থায়িত্বকাল এতই কম যে এই সময়ের মধ্যে দ্রব্যর যোগানের কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। অর্থাৎ দ্রব্যর চাহিদার মাধ্যমে দ্রব্যর দাম নির্ধারণ হয়। দ্রব্যর দাম নির্ধারণ হয় কোন বাজারে? অতি স্বল্পকালীন বাজারে দ্রব্যর চাহিদা অনুসারে দ্রব্যর দাম নির্ধারণ হয়। যেমন মাছ, দুধ ইত্যাদির বাজারকে আমরা বলতে পারি অতি স্বল্পকালীন বাজার। দ্বিতীয় হইতেছে সময়ের উপর ভিত্তি করে আরেকটা ভাগ হইতেছে স্বল্পকালীন বাজার। অধ্যাপক মার্শালের মতে স্বল্পকালীন বাজার বলতে 5-6 মাস পর্যন্ত স্থিতিশীল থাকে এমন বাজারকে বলবো আমরা স্বল্পকালীন বাজার। ফার্মের আয়তন প্রকৃতি এই ক্ষেত্রে কি থাকে? অপরিবর্তিত থাকে। পূর্ণ ব্যবহারের মাধ্যমে যোগানের হ্রাস বৃদ্ধি হয়। সুতরাং স্বল্পকালীন বাজারের যোগানের মূল্যের উপর কিছুটা প্রভাব বিস্তার করে। স্বল্পকালীন বাজারের যোগানের মূল্যের ওপর প্রভাব বিস্তার করে। সময়ের ভিত্তিতে বাজারকে আরেকটি ভাগ হচ্ছে দীর্ঘকালীন বাজার। এখন আমরা একটু বুঝি দীর্ঘকালীন বাজার কি। দীর্ঘকালীন বাজারের চাহিদার পরিবর্তন অনুসারে যোগানের পরিবর্তন হয়। দীর্ঘকালীন বাজারের চাহিদার পরিবর্তন অনুসারে যোগানের পরিবর্তন হয়। চাহিদা বৃদ্ধি পেলে ফার্মগুলো তাদের চাহিদা বৃদ্ধি পেলে অর্থাৎ যদি কোনো প্রোডাক্টের ডিমান্ড ইনক্রিজ হয়, তখন ফার্মগুলা তাদের আয়তন সংখ্যা উৎপাদন বৃদ্ধি করে। অর্থাৎ তখন ফার্মগুলো তাদের আয়তন সংখ্যা এবং উৎপাদন বৃদ্ধি ফলে, যার ফলে বাজারে যেই পরিমাণ যোগান আছে সেই পরিমাণ দ্রব্য সরবরাহ করা সম্ভব হয়। সুতরাং দীর্ঘকালীন বাজারে চাহিদার পরিবর্তন অনুসারে যোগানের পরিবর্তন সমাধানের মতোই যথেষ্ট সময় পাওয়া যায়। ফলে বাজারের চাহিদা ও যোগানের উপর সমান প্রভাব বিস্তার করে। বাজার চাহিদা এবং যোগানের উপর সমান বিস্তার পালন করে। এবং আমাদের নেক্সট হইতেছে সময়ের উপর ভিত্তি করে বাজার কারেক্টভাবে ভাগ করা যায়, সেটা হলো অতি দীর্ঘকালীন বাজার। আরেকটা কি? অতি দীর্ঘকালীন বাজার। অধ্যাপক মার্শালের মতে দীর্ঘকালীন বাজারের চেয়ে
বেশি দীর্ঘ অপর একটি বাজারের কথা বলেছে তাকে অতি দীর্ঘকালীন বাজার বলে। এই বাজারের সময় এত দীর্ঘ যে দীর্ঘকাল বাজারের যে পরিবর্তন ঘটে তাছাড়া আরও সুদূরপ্রবাসী পরিবর্তন সংঘটিত হয়। অর্থাৎ মানুষের চাহিদার পরিবর্তন, রুচির পরিবর্তন, জনসংখ্যার পরিবর্তন, জ্ঞানের পরিবর্তন ইত্যাদির কারণে এই ধরনের বাজারের মূল্যর পরিবর্তন হয়। এই ধরনের বাজারের মূল্য পরিবর্তন হয়। তবে এরূপ অতি দীর্ঘকালীন বাজারের বাস্তবতা বিবর্জিত। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের কাঠামো। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে আমরা জানি প্রথমে ভাগ করা যায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন আমরা একটু বুঝি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি। অর্থাৎ যে বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে কোনো দ্রব্যের মূল্য নির্ধারণ হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। অর্থাৎ ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে যে বাজারের মূল্য নির্ধারণ হয় তাকে বলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা থাকবে এবং অসংখ্য বিক্রেতা থাকবে এবং দ্রব্যটি সমজাতীয় হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে এবং দ্রব্যটি সমজাতীয় হবে এবং ক্রেতা ও বিক্রেতার দ্রব্যর মান এবং দাম সম্পর্কে অবহিত থাকবে। তাই ক্রেতা ও ক্রেতার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। কোন বাজারে ক্রেতা ক্রেতার উপর প্রভাব বিস্তার করতে পারে না? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ক্রেতার উপর প্রভাব বিস্তার করতে পারে না। অধ্যাপক জর্জ রবিনসনের মতে উনি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, কোনো দ্রব্য কোনো পণ্য বাজারের প্রতিটি উৎপাদনকারী ফার্মের উৎপাদিত পণ্যের চাহিদা পরিপূর্ণ স্থিতিস্থাপক হলে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এখন আমরা আলোচনা করব অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি। যে বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দ্রব্যমূল্য নির্ধারণের ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতা থাকে না, অর্থাৎ কোনো ধরনের কম্পিটিশন থাকে না, তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। সংজ্ঞাটা আমি আবার রিপিট করতেছি। যে বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দ্রব্যর মূল্য নির্ধারণের পূর্ণ প্রতিযোগিতা থাকে না, তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। অর্থাৎ বাজারের দ্রব্যর চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। মিস্টার লার্নারের মতে কোনো বিক্রেতার দ্রব্যর চাহিদা নিম্নগামী হলে বুঝতে হবে সে অপূর্ণ প্রতিযোগিতার উদ্ভব হয়েছে। অর্থাৎ যে বাজারের ক্ষেত্রে বিক্রেতার দ্রব্যমূল্যর ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে না তাকে বলা হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার চার ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে একচেটিয়া বাজার বা মনোপলি। যে বাজারে একটি মাত্র বিক্রেতা বা উৎপাদনকারী থাকে এবং উৎপাদিত দ্রব্যর কোনো নিকট পরিবর্তক থাকে না তাকে একচেটিয়া বাজার বলে। অর্থাৎ যেখানে উৎপাদনকারী একজন এবং বিক্রেতা একজন এবং প্রোডাক্টও একটা থাকবো এবং এর পরিবর্তে অন্য কোনো দ্রব্য যখন পাওয়া যাবে না তখন তাকে কি বলা হইব? একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারের ইংলিশ হলো গিয়া মনোপলি মার্কেট। মনো হলো এক মাত্র এবং পলি অর্থ বিক্রেতা। মনো হলো একমাত্র এবং পলি অর্থ বিক্রেতা। সুতরাং শাব্দিক অর্থে আমরা বলতে পারি বিক্রেতা বিশিষ্ট বাজারকে একচেটিয়া বাজার বলে। অর্থাৎ বিক্রেতা বিশিষ্ট বাজারকে একচেটিয়া বাজার বলে। একচেটিয়া বাজারে বিক্রেতা দ্রব্যর যোগান এবং দামের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। কোন বাজারে
কোন বাজারে দ্রব্যর যোগান এবং দামের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে? একচেটিয়া বাজারে পণ্যর যোগান এবং দামের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। বাজারে কোনো নতুন বিক্রেতা বা উৎপাদনকারী প্রবেশ করতে পারে না। বাজারে কোনো বিক্রেতা বা উৎপাদনকারী প্রবেশ করতে পারে না কোন বাজারে? একচেটিয়া বাজারের ক্ষেত্রে। এখন আমরা বলতেছি প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার। প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার, যে বাজারে পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তাকে প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার বলে। অর্থাৎ যে বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া কারবারের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তাকে প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার বলে। এ বাজারের বিক্রেতার সংখ্যা অনেক হলেও অগণিত নয়। এই বাজারে বিক্রেতার সংখ্যা অনেক হলেও অগণিত নয়। বাজারের দ্রব্যগুলোর একটি অপরটি পরিবর্তক দ্রব্য, অর্থাৎ একটি অপরটির পরিবর্তক দ্রব্য। ট্রেড, মোড়ক, রং, আকার, প্রচারণা ইত্যাদি সামান্য পার্থক্যের মাধ্যমে ক্রেতাদের নিকট দ্রব্যটি পৃথক করে অন্য দ্রব্যটি পৃথক করা হয়। যেমন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারগুলো হচ্ছে লাক্স, কেয়া, তিব্বত সাবানগুলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দ্রব্য। অর্থাৎ এই বাজারে, অর্থাৎ সাবানের বাজারে অসংখ্য ক্রেতা আছে এবং বিক্রেতা আছে, তবে অগণিত, বিক্রেতার সংখ্যা অগণিত নয়। তো এখানে প্রাইস মোড়কের মাধ্যমে তারা কি করতেছে? কম্পিটিশন করতেছে। বাস্তবত এটি সর্বাধিক বাস্তবসম্মত বাজার। কোনটি সর্বাধিক বাস্তবসম্মত বাজার? প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার হচ্ছে বাস্তবসম্মত বাজার। এখন আমরা বলুন অলিগোপলি বাজার, যে বাজারে মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতা থাকে বা কয়েকজন ফার্ম থাকে, সমজাতীয় এবং পৃথককৃত দ্রব্য উৎপাদন ও বিক্রয় করে, তাকে অলিগোপলি বলে। অর্থাৎ কয়েকজন বিক্রেতা থাকবে। এখানে কয়েকজন বিক্রেতা বলতে বোঝানো হয়েছে দুইয়ের অধিক তবে অনেক নয়। দুইয়ের অধিক তবে অনেক নয়। যে বাজারে দুজন বিক্রেতা থাকবে বা তার অধিক তবে অনেক নয়, এমন বাজারকে কি বলা হয়? ডুওপলি। এমন বাজারে কি বলা হয়? ডুওপলি। এমন বাজারে বলা হয় অলিগোপলি। এমন বাজারকে বলা হয় অলিগোপলি। এখন আমরা বলবো ডুওপলি। যে দ্রব্যর বাজারের কেবলমাত্র দুইজন বিক্রেতা থাকে বা উৎপাদনকারী থাকে এবং দুইজনই বাজারে সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে, তাকে ডুওপলি বা দ্বি বিক্রেতা বাজার বলে। এই বাজারের বিক্রেতাদ্বয় পরস্পর সিদ্ধান্ত মেনে সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে যাতে বাজারের দ্রব্যটির যোগান এবং দামের পরিবর্তন করতে না পারে, এবং এই বাজারে অসংখ্য ক্রেতা থাকে। অর্থাৎ ডুওপলি বলতে বোঝানো হচ্ছে যে বাজারে দুজন মাত্র বিক্রেতা থাকবে, অর্থাৎ দুজন মাত্র বিক্রেতা থাকবে, দুজন মাত্র উৎপাদনকারী থাকবে, দুইজনই সকল পণ্য উৎপাদন করবে এবং বাজারে দুইজনই সব পণ্যর যোগান সরবরাহ করবে এবং দুইজনই বাজারে সব পণ্য যোগান সরবরাহ করবে, তাকে বলা হয় ডুওপলি বা দ্বি বিক্রেতার বাজার। এর ফলে তারা সহজেই বাজার নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্য কেউ বাজারে প্রবেশ করতে পারে না। তো প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায়: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার চার ভাগে ভাগ করা যায়: একচেটিয়া বাজার, প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার, ডুওপলি এবং অলিগোপলি। তো আজকের ক্লাসে আমরা শিখলাম বাজার কি এবং বাজারের শ্রেণীবিভাগ, বিভিন্নভাবে পরিধির ভিত্তিতে, সময়ের ভিত্তিতে
এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ শিখলাম। আমাদের পরবর্তী লেকচারে প্রতিটা বাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। পরবর্তী লেকচার দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।